আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন আজকের থেকে আফগানিস্তানের সাথে একটা টি-20 সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দুবাইতে এবং এটা একটা ৩ ম্যাচের টি-20 সিরিজ হবে। তো ওই বিষয়ে আজকে আর কি কিছু কথাবার্তা বলব। তো ফার্স্ট কথা হচ্ছে আ আমরা মাত্র এশিয়া কাপ খেললাম। বাংলাদেশ মাত্র এশিয়া কাপ খেললো। আমি যদি বাংলাদেশের এশিয়া কাপের এক্সপেরিয়েন্সটা বলি বা তাদের টোটাল টুর্নামেন্টের রিক্যাপ করি, আমি বলব খুব ভালো যে বাংলাদেশ খেলেছে তাও না, আবার খুব যে বাজে খেলেছে তাও না। আসলে বাংলাদেশের যতটুক শক্তি ছিল তারা অতটুকুই কাজে লাগিয়েছে। আসলে এর বাইরে আসলে কিছু করার ছিল না বাংলাদেশের। বিকজ আমি আমার ভিডিওগুলোতে প্লাস কয়েক বছর ধরে একটা কথাই বলি যে বাংলাদেশ এইটাই টিম। এর বাইরে আসলে আমাদের তেমন কোনো চিন্তা করার কোনো ওয়ে নাই। বিকজ নতুন প্লেয়ার ঐরকম ভাবে উঠে আসছে না। বাট ইনশাল্লাহ আমরা সবসময় আশা করে থাকি যে আমরা ইনশাল্লাহ নতুন কোনো প্লেয়ার আমরা খুঁজে পাবো আরকি। যদি ওইভাবেও বলে থাকি যে নতুন প্লেয়ারের মধ্যে আমার কাছে মনে হচ্ছে সাইফ হাসান ছাড়া আসলে বাংলাদেশ টিমে এই পুরো টুর্নামেন্টে যে কটা ম্যাচ সাইফ হাসান খেলেছে, এছাড়া আমার কাছে মনে হয় না যে খুব বেশি কোনো আমরা ভালো পারফরমেন্স পেয়েছি। যার মধ্যে একটা ম্যাচে তহিদ হৃদয়ের পারফরমেন্স ওয়াজ ভেরি সিগনিফিকেন্ট বলবো। ওই ম্যাচটা খুব দরকার ছিল। এছাড়া আমার কাছে মনে হয় নাই যে ব্যাটিং ওয়াইজ বাংলাদেশ টিমে কেউ খুব ভালো ব্যাটিং করেছে। লিটন দাস যে কটা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচই সে ভালো সার্ভিস দিয়েছে। সো ওই সাইফ হাসান, তহিদ হৃদয় এবং আপনার ওই লিটন দাস ছাড়া তেমন কোনো ব্যাটসম্যানের কাছ থেকে আমরা ওরকম সিগনিফিকেন্স কোনো ভালো ইনিংস আমরা দেখিনি থ্রু আউটটা। বাট ইয়েস, বাংলাদেশের যেটা শক্তি আগেও ছিল এবারও তাই হচ্ছে। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় বাংলাদেশের বোলিংটা গত কয়েক বছর ধরে খুব ভালো হচ্ছে এবং বোলিং ইউনিটটা খুব ভালো, স্পেশালি পেস বলাররা খুব ভালো বল করছে। সো ওই হিসাবে আমি এবারও বলবো আফগানিস্তানের সাথে আসলে পেস বোলিং দিয়ে আসলে বোলিং অ্যাটাক দিয়েই আসলে আমাদেরকে আফগানিস্তানকে সম্মুখীন করতে হবে বা মানে ফেস টু ফেস হতে হবে। সো বেসিক্যালি ওটা নিয়ে কথা বলছি। প্রথমে ডেটগুলো একটু বলে দিই। ফার্স্ট ডেট হচ্ছে হলো আজকে 2nd অক্টোবর, 3rd অক্টোবর এবং 5th অক্টোবর তিনটা টি-20 সিরিজ খেলবে এবং তিনটাই খেলাই হবে আপনার শারজাতে। আচ্ছা, শারজা মাঠটা নিয়ে ছোট করে কিছু বলার নেই। সেটা হচ্ছিল শারজা মাঠটা সবাই জানেন যে আগে ইউএইতে দুবাইতে প্রথম মাঠই ছিল আসলে শারজা, এবং শারজা হচ্ছে একটা আইকনিক গ্রাউন্ড এবং এই মাঠটা ওভারঅল আসলে ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে। এখানে প্রচুর রান হয়। যারা মোটামুটি আগে ব্যাটিং করে তারাও আগে অনেক রান করতে পারে। তারা যদি যারা সেকেন্ড হাফে ব্যাটিং করে বা যদি ডে নাইট খেলা হয় সেই ক্ষেত্রেও যারা সেকেন্ড হাফে ব্যাটিং করে তারাও খুব আসলে ভালো রান চেস করতে পারে। সো গ্রাউন্ডটা ইজ বলবো যে খুব ভালো, হাই স্কোরিং গ্রাউন্ড। বাট হ্যাঁ, আমরা এশিয়া কাপে যেটা দেখেছি, আমরা কিন্তু রিসেন্টলি বাংলাদেশের কিন্তু একটা সিরিজ ইউএ এর সাথে ছিল এই বছরের মেতে, যেটা এখানে 2-1 বাংলাদেশ হেরেছে এবং এই আফগানিস্তানের সাথে কিন্তু এই মাঠেই 2022 সালে একটা টি-20 ম্যাচ বাংলাদেশের হার আছে। সো ওই হিসাবে দেখলে ওই দুটা ম্যাচে যদি দেখি বা দুটা সিরিজও যদি দেখি ইউএ এবং আফগানিস্তানের সাথে ম্যাচটা, তাহলে দেখবেন কিন্তু বাংলাদেশ কিন্তু আসলে ওই একটা জায়গায় আসলে ফল ডাউন করছে, সেটা হচ্ছে তাদের ব্যাটিংটা। সো আই হোপ যে আজকে ব্যাটিংটা তারা খুব ভালো করবে। এইটাই আসলে আশা। সো এই নিয়ে আজকে একটু কথা বলবো এবং বাংলাদেশ স্কোয়াড নিয়ে একটু কথা বলবো। বাংলাদেশ স্কোয়াডে তেমন কোনো চেঞ্জেস নেই, আপনারা জানেন। অনলি একটা চেঞ্জেস আছে, সেটা হচ্ছে লিটন দাসের এগেনস্টে আসলে সৌম্য সরকারকে টিমে নেওয়া হয়েছে। বিকজ লিটন দাস আপনারা সবাই জানেন এশিয়া কাপেও কিন্তু ক্রুশাল গেমগুলো সে খেলতে পারেনি, তার সাইড স্ট্রেন একটা ইনজুরি ছিল, সেই জন্য তাকে রেস্ট দেওয়া হয়েছে। সো মোরালেস সেম টিমই আছে। আমি যদি ওপেন থেকে শুরু করি, বাংলাদেশ টিমে ওপেনার যারা ছিল আগে তারাই আছে। সাইফ হাসান আছে, তানজিদ তামিম আছে এবং আপনার পারভেজ হোসেন ইমন আছে। এরপর যদি আমি মিডল অর্ডার আসি, মিডল অর্ডারে কিন্তু সৌম্য সরকার এসছে, তহিদ হৃদয় অলরেডি ছিল, আপনার কি বলে শামীম হোসেন পাটোয়ারি ছিল। এদেরকে আসলে মিডল অর্ডার চিন্তা করা হচ্ছে। এরপর যদি একটু লেট মিডল অর্ডার চিন্তা করা হয় তাহলে জাকির আলী অনেক আছে, নুরুল হাসান সোহান আছে। এটা হচ্ছে ব্যাটিং এর কথা বললাম। দুজন উইকেট কিপার টিমে আছে, আপনারা জানেন, জাকির আলী এবং নুরুল হাসান সোহান। এরপর বোলিং এ যদি আমি আসি, পেস বলারে আছে মুস্তাফিজুর রহমান, শরীফুল এবং তাসকিন আহমেদ। এবং যদি অলরাউন্ডার্সে আসি, অলরাউন্ডার্সে কিন্তু এখন পর্যন্ত এশিয়া কাপে এবং বাংলাদেশ টিমের ম্যানেজমেন্টে যে চিন্তাধারা আমরা দেখছি, সেখান থেকে আসলে দেখে বোঝা যাচ্ছে যে মাহাদি হাসানকে তারা অলরাউন্ডার হিসেবে কাউন্ট করা হচ্ছে। সাইফুদ্দিন আছে
এবং আপনার অলরাউন্ডারে আরেকজন আছে হচ্ছে তানজিম হাসান সাকিব, যেটা আমার কাছে মনে হয় যে ওকে একটা পার্টিকুলার ভালো একটা অলরাউন্ডারের জায়গা আসলে খেলানো উচিত বাংলাদেশ টিমের, বা বাংলাদেশ টিম হয়তো ম্যানেজমেন্ট তাও চিন্তা করছে ওকে নিয়ে। এরপর যদি স্পিনার্সে আসি, টিমে দুটোই স্পিনার্স আছে, মানে ইনফ্যাক্ট মানে রিনাউন্ড স্পিনার্স, একটা হচ্ছে রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। এটা হচ্ছে বাংলাদেশ টিমের স্কোয়াড, যেটা বললাম লিটনের জায়গায় সৌম্য এসেছে। আজকের ম্যাচে যদি আমি আসি, বাংলাদেশের সাথে আজকে আফগানিস্তান তেমন কোনো চেঞ্জেস তারা আসেনি, যে এশিয়া কাপে যে টিমটা ছিল ওটাই ওরা বাংলাদেশের সাথে খেলছে। সো ওদের টিম ইজ ফিক্স, এবং এটা আমি কয়েকটা বছর ধরে আমি বলছি আফগানিস্তান টিম আজকে এত ভালো হওয়ার পিছনে একটাই মূল কারণ হচ্ছে ওদের একটা ইউনিট একসাথে অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। সো একটা ইউনিট যখন একসাথে অনেক দিন ধরে ক্রিকেট খেলে, 14-12 জন যখন সবসময় তারা একসাথে ট্যুর করে, রুমটা শেয়ার করে, হোটেলের একসাথে আড্ডা দিচ্ছে বা কোথাও ঘুরতে যাচ্ছে, একসাথে মাঠে খেলছে, ট্রেনিং সেশন হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি টিমের মধ্যে একটা বন্ডিংটা খুব ভালো ক্রিয়েট হয় এবং একজন আরেকজনকে খুব ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং মাঠে গিয়ে পারফর্ম করতে পারে। এটা কিন্তু আফগানিস্তান টিমের এই রিসেন্ট পাস্ট যদি পারফরমেন্স দেখবেন এই জিনিসটা খুব ভালো ওদের মধ্যে আছে। তেমন কোনো বড় চেঞ্জেস টিমের মধ্যে আসে না, দুই একটা ছোটখাটো চেঞ্জেস আসে, বাট ওভারঅল যদি আপনি দেখেন ওদের টিমটা কিন্তু একদম ফুললি ব্যালেন্স। এবং আমার কাছে মনে হয় এশিয়ার মধ্যে যদি নেক্সট আফটার ইন্ডিয়া বা পাকিস্তানের যা অবস্থা এখন আসলে খুবই বাজে অবস্থা যাচ্ছে, শ্রীলঙ্কাকে খুব ভালো টিম বলা হয় এশিয়ার মধ্যে, বাংলাদেশ তো অবভিয়াসলি সবসময় ছিল, ওই লিস্টে যদি আমি ধরি তাহলে আফগানিস্তানকেও এখন থেকে কাউন্ট করে আর কি, বা মানে ওয়ার্ল্ড ক্রিকেট এখন তাদেরকে খুব ভালো টিম হিসেবে কাউন্ট করে। এরপর যদি আমি আসি আপনার কি প্লেয়ার্স, বাংলাদেশ টিমের যদি কি প্লেয়ার্স নিয়ে কথা বলি, তাহলে আমার কাছে মনে হয় যে ঘুরে ফিরে আমি একটা কথাই বলবো, বাংলাদেশ টিমের একটাই প্রবলেম, সেটা হচ্ছে ব্যাটিংটা। আমরা এশিয়া কাপে দেখেছি ক্রুশাল গেমগুলোতে আসলে আমাদের যারা ব্যাটসম্যানরা রান করেছে তারা কোনো কারণে গিভ আপ করেছে, বা প্রেশারের কারণে তারা আসলে গিভ আপ করে এসছে, যার জন্য দেখা যাচ্ছে বড় স্কোরের দিকে আমরা এগোতে পারিনি বা ভালো একটা স্কোর আমরা চেস করতে পারিনি। বোলিং কিন্তু বাংলাদেশে সবসময় ভালো করে আসছে, বড় টিমের সাথে বলেন ছোট টিমের সাথে বলেন সবসময় কিন্তু বোলিংটা ভালো হচ্ছে। সো ওই হিসাবে যদি আপনি আমাকে বলেন ওপেনার্সরা যারাই খেলবে, আসলে আমি এই ব্যাপারটা নিয়েও কথা বলবো, আগে টিমটা নিয়ে একটু কথা বলি। ওপেনার্সরা যারাই খেলবে আমার কাছে মনে হয় তানজিদ তামিম এবং সাইফই খেলুক, যদি এই দুজনই খেলে আমার কাছে মনে হয় এই দুজনকে অবশ্যই পারফর্ম করতে হবে। সাইফ খুব ভালো টাচে আছে, তানজিদ তামিম কিন্তু 2-3টা ম্যাচ খুব ভালো খেলেছে, মাঝখানে আবার সে পারফর্ম করেনি, কিন্তু আমার মনে হয় তানজিদ তামিম ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে ওকে একটু যদি সুযোগ দেওয়া হয় বা ওকে যদি একটু গেটটা ওপেন করে দেওয়া হয় যে না ইউ উইল বি প্লেইং ফর লাস্ট 4 or 5 ম্যাচেস, সো এইরকম যদি একটা কনফিডেন্স ওর মধ্যে দেওয়া যায় বা আপকামিং 4 or 5 ম্যাচেস, যেটা বলতে চাচ্ছিলাম একটা প্লেয়ারের জন্য, বা ওই গেটটা যদি ওপেন করে দেওয়া যায় ফ্রম টিম ম্যানেজমেন্ট বা কোচের জন্য, আমার মনে হয় তানজিদ তামিম কিন্তু খুব ভালো একটা প্লেয়ার হবে। এবং সে অলরেডি নিজেকে প্রমাণ করেছে। ইয়েস, কনসিস্টেন্সি নাই, ইনফ্যাক্ট বাংলাদেশ টিমে কারোই কনসিস্টেন্সি নাই। আপনি যদি আমাকে বলেন 2-1টা প্লেয়ার ছাড়া আমি কনসিস্টেন্সি কোনো সময় কোনো প্লেয়ারের মধ্যে দেখি নাই। সো ওই হিসাবে ওভারঅল চিন্তা করলে ওকেও আসলে ওভাবে সুযোগ দেওয়া উচিত। ও হি ইজ আ ভেরি অ্যাটাকিং প্লেয়ার এবং ও যখন রান করে বাংলাদেশ টিমের রানটা খুব বড় হয়। সো ওপেনার্সরা কিন্তু ভালো করতে হবে, এবং মিডল অর্ডার্সে ঘুরে ফিরে আমি সৌম্য সরকারকে কাউন্ট করছি, বিকজ ওর এক্সপিরিয়েন্সটা খুব কাজে দেবে, যেহেতু লিটন দাসের জায়গায় এসছে। সো ওর এক্সপিরিয়েন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার। প্লাস হচ্ছে হলো ওর সাথে তহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি যদি বোলিং অলরাউন্ডার হিসাবে কাউন্ট করি, ওর বোলিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো বোলিংটাতে ওকে ভালো করতে হবে, এবং অবশ্যই ও যদি 7-8 সেই সুযোগটা পায়, আমি মনে করি ওকে এখন যে রেকগনিশনটা দেওয়া হচ্ছে বাংলাদেশ টিম থেকে যে ও খুব ভালো ব্যাটিং করতে পারে, তাহলে যদি সুযোগ পায় তাকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে। সো এই হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ টিম এবং বাংলাদেশ টিমের কি বলবো অবস্থান। এরপর যদি আমি যেটা একটু প্রবাবলি ইলেভেনটা আমি একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমার প্রবাবলি ইলেভেন সবসময় তানজিদ তামিম থাকে, সাইফ হাসান খুব ভালো ব্যাটিং করছে ও থাকবে, 1 ডাউন আমি সৌম্য সরকারকে দিতে চাচ্ছি বিকজ লিটন দাসের ওই জায়গাটা সে ফুলফিল করতে পারবে। এরপর নাম্বার 4-এ আসতেছে হচ্ছে তহিদ হৃদয়, দেন নাম্বার 5-এ আমি মনে করি শামীম হোসেন পাটোয়ারি অথবা নুরুল হাসান সোহানের মধ্যে একটা যে কাউকে একজন আমরা ট্রাই করতেই পারি। দুজনেই আমরা দেখেছি যে রিসেন্ট পাস্টে পারফর্ম করেছে, সো যে কোনো একজনকে আমি সুযোগ দিতে পারি। বাট যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি নুরুল হাসান সোহানের পক্ষে যাব। এরপর জাকির আলী অনেক আছে, এরপর মাহাদি হাসান আছে, এরপর তানজিদ তামিম আছে, এবং লাস্টে আমি মনে করি তাসকিন আহমেদ, আপনার মুস্তাফিজ, এবং একটা স্পিনার না হলেই না, সেটা হচ্ছে রিশাদ এবং নাসুমের মধ্যে যে একজন স্পিনার খেললেই হয়। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আই উড রাদার গো ফর রিশাদ বিকজ ওর ব্যাটিংটা আমি 9, 10 বা 8-এ গিয়ে ওর ব্যাটিংটা পেতে পারি। সো এটা হচ্ছে আমার প্রবাবল 11। এবার আমি আসলে অল্প কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে। আচ্ছা, আমরা সবাই জানি বিসিবিতে একটা নির্বাচন হচ্ছে, এটা নিয়ে আসলে অনেক ভিডিওস থেকে শুরু করে অনেক নিউজ আমরা দেখছি, হুইচ ইজ ওকে উইথ ইট।
বাট আমার কাছে খুব সারপ্রাইজিং একটা বিষয় লাগে, এখন পর্যন্ত এশিয়া কাপের যে পারফরমেন্স ছিল, যে অবস্থা থেকে আমরা আসলে রেজাল্ট করতে পারিনি বা আমাদের আসলে কি অবস্থা, সেটা নিয়ে কিন্তু কোনো ক্রিকেটার বা কোনো বোর্ডের কেউ কর্মকর্তা কথা বলছে না। আমরা মাঝখানে শুনলাম যে আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট আছে উনি এশিয়া কাপের প্লেয়ারদের জন্য কিছু কি বলে পানিশমেন্টের একটা ব্যবস্থা করেছে, যে স্যালারি বন্ধ হয়ে যাবে কিছুদিনের জন্য, বা তারা যদি ভালো ক্রিকেট না খেলে তাদেরকে স্যালারি কাট আউট করা হবে, এরকম ব্লা 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 অনেক কিছু। এখন ওভারঅল যদি আমি চিন্তা করি, সবাই কিন্তু আমরা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট নিয়ে কেউ কিন্তু চিন্তা করছি না। সবাই আমাকে এটা বলবে যে আপনি এটা ভুল বলছেন, আমরা নির্বাচন করতে চাচ্ছি যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়, বাংলাদেশ ক্রিকেট যেন ফিউচারে ভালো কিছু করে, সব ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। বাট বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিন্তু কেউ কথা বলছে না, নোবডি। এশিয়া কাপের পারফরমেন্স নিয়ে কেউ কথা বলছে না, সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। সব দুই একটা নিউজ হয়েছে, বাংলাদেশ টিম যেবার লাস্ট হেরেছে যে ম্যাচটা, এরপর থেকে কিন্তু আর কোনো কথা হচ্ছে না। ভাই মানে নির্বাচনের জায়গায় থাকুক, আমার মতে নির্বাচন এখানে নির্বাচনের মধ্যে অনেক নিউজ আসতেছে, ভালো কাজ হচ্ছে না, গ্রুপিং হচ্ছে, ফিক্সিং হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, আইসি তামিম ইকবাল এক কথা বলছে, আইসি বুলবুল সাহেব এক কথা বলছে, তারপর দেখছি যারা সিলেক্টার্স ছিল তারা টিম সিলেকশন, এশিয়া কাপের পর আফগানিস্তানের সাথে যে টিমটা হবে সেটার কথা না বলে, বাট এই সিলেক্টরের কাজ না করে উনি নিজের জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে ডাইরেক্টরশিপের জন্য সে একটা কাউন্সিলরশিপ নিল। সো এরকম অনেক কিছু হচ্ছে। বাট এই যে জিনিসগুলো, এই যে আপনার অবস্থানটা, এটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে প্রাপ্য বা বাংলাদেশ প্লেয়ারদের জন্য এটা ঠিক আছে? আমি রিসেন্টলিও কিছু জিনিস দেখলাম যে অনেক প্লেয়ার এশিয়া কাপের পারফরমেন্স নিয়ে, আমি কোনো সময় কোনো প্লেয়ারকে, আমার সাথে অনেক প্লেয়ার আমার সাথে ফেসবুকে যুক্ত আছে বাংলাদেশ ন্যাশনাল টিম, এবং অনেক ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে আমার উঠা বসা হয়, কথাবার্তা হয়, কেউ কিন্তু খেলা নিয়ে কোনোদিন কোনো স্ট্যাটাস দিতে আমি দেখিনি। বা থাকে না যে আমি প্লেয়ার, লেটস সে আমি একটা প্লেয়ার, আমার একটা প্লেয়ারের অবস্থান দেখে আমি একটু ওকে নিয়ে একটু কথা বলি, বা ছোট করে বাংলাদেশ টিমের পারফরমেন্স নিয়ে লিখি, কেউ কোনোদিন কিন্তু সেটা করে না। কিন্তু আমার কাছে অবাক লেগেছে যে এশিয়া কাপে এত ভালো পর্যায় থেকে বাংলাদেশ টিম মানে ভালো করতে পারলো না বা ফাইনালে পৌঁছাতে পারলো না, সেটা বাদ দিয়ে ক্রিকেট বোর্ডে কি হচ্ছে, ক্রিকেট বোর্ডে ভোট নিয়ে কি করতেছে, বা ক্রিকেট বোর্ডে এইগুলা নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। আমি এই জিনিসটা দেখে খুব অবাক হয়েছি এই কারণে যে ভাই, যে মানুষটা কোনোদিন ক্রিকেট নিয়ে কোনো কথা বলে না, সে আজকে নির্বাচন নিয়ে কথা বলছে, সে যা আবার রানিং প্লেয়ার। আসলে আমার কিছু কথা মানে কিছু বলার নেই, কারণে আসলে আমরা ক্রিকেটকে নিয়ে কেউ চিন্তা করছি না। আমি ঘুরে ফিরে আবার একটা কথা বলি, সবাইকেই বলি, সেটা বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে যে থার্ড ডিভিশন ক্রিকেট খেলে তার সেই পর্যন্ত এসে আমি একটা কথা বলি যে ভাই, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, আপনাদের রিজিক ইজ ফিক্সড। আপনাদের এটা বুঝতে হবে, আপনাদের রিজিক ফিক্সড। আপনারা যত কিছুই করেন, যতই তোড়জোড় করেন, ডাইরেক্টরশিপের জন্য করেন, ওই পদ ছেড়ে দেন, ওই পদে আসেন, এই খেলবো না ক্রিকেট, ওই করবো না, যাই করেন, আপনি যদি আজকে 10 লক্ষ টাকার প্লেয়ার হন, আপনি 10 লক্ষ টাকাই পাবেন, আপনি 20 লক্ষ টাকা পাবেন। আজকে যদি আপনার রিজিকে লেখা থাকে, আপনি আজকে যদি মানে সিলেক্টর পদে আপনি 10 লাখ টাকা পেতেন, সেটা না পেয়ে আপনি ডাইরেক্টরশিপে 50 লাখ টাকা পাবেন, সেটাও আপনার রিজিকেই লেখা আছে। কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে একটা জায়গা থেকে একটা জায়গায় চলে যাব, আমি বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে কথা না বলে আমি এইগুলা ধরনের কাজ করব, তাহলে ভাই ইউ হ্যাভ বিন অলরেডি প্লেড ফর বাংলাদেশ ফর সো লং ইয়ার্স, এবং আপনি রেকগনাইজ প্লেয়ার, আপনাকে কিন্তু আমরা একটা জায়গা থেকে সম্মান আর করবো না। কারণ আমরাও দেখতে পাচ্ছি, আমরা তো ভাই বুঝি, আমরাও দেখতে পাচ্ছি আপনি ক্রিকেট সিলেক্টর বা ক্রিকেটে একটা ভালো পোস্টে আছেন ক্রিকেট বোর্ডে, আপনি বাংলাদেশ টিমকে না নিয়ে চিন্তা না করে, বাংলাদেশ প্লেয়ারদেরকে নিয়ে না চিন্তা করে, আপনি নিজের জায়গা, নিজের ঘাঁটি গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এখন আর পৃথিবী ভাই বোকা না, এআই যুগ চলে আসছে, আপনাকে নিয়ে অনেক কিছু আমরা সার্চ করলেও পাবো, দেখেও পাবো, সবকিছুই আপনি লুকাতে পারবেন না। সো যাই হোক, এগুলা নিয়ে আসলে কথা বলে লাভ নেই, বিকজ আমি যত বলবো তত আমি মানুষের কাছে খারাপ হবো, তাদের কাছেও খারাপ হবো। আমাদের যুগটাই এখন এরকম হয়ে গেছে যে আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করি, সেলফিশ হয়ে গেছি বেশি, রাদার দেন আমাদের বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে কারো কোনো হেডেক নেই তেমন। যারা বোর্ডে চাকরি করছে তাদেরও সেম,
যে ভাই আমি মাস শেষে তো বেতন পাচ্ছি, টিম যেভাবে যাচ্ছে গোল্লায় যাক, সমস্যা নেই, কিন্তু টিমকে ভালো করা যায় কিভাবে, কিভাবে আপকামিং প্লেয়ার্স টানা যায়, কিভাবে এই ছোট ছোট সিরিজ খেলা যায়, বা নিচের দিকে যারা প্লেয়াররা ওয়েট করছে তাদেরকে গ্রুমিং করা যায়, এইগুলো নিয়েও যে গতানুগতিক যেগুলো প্রোগ্রাম চলে, আম্পায়ারিং প্রোগ্রাম, 17, 19, আন্ডার 18 এদেরকে নিয়ে যেরকম কোচিং ক্লাস করানো হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, দ্যাটস মানে ইটস ওকে, মানে প্রসেস চলছে, তো সমস্যা তো নেই। আমাকে যে এক্সট্রা কোনো কাজ করতে বা কোনো ইনপুট দিতে হবে আমাকে এই জিনিসটা ভালো করতে, ওটা নিয়ে আসলে কারো কোনো কথা নেই। সো এটাই আমার কথা, যে আসলে আমরা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আসলে চিন্তা করি যারা ক্রিকেটের সাথে জড়িত। আই ডোন্ট থিঙ্ক সো, মানে আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো। হয়তোবা আমি হয়তো একটু মনে করি যে হয়তোবা আমি চিন্তা করি যে বাংলাদেশ ক্রিকেট আজকে যদি ভালো করতো আমারও খুব ভালো লাগতো। আমাদের পাশের দেশ ইন্ডিয়া বা পাশের দেশ শ্রীলঙ্কাকে দেখছি এত ভালো, শ্রীলঙ্কাতেও কিন্তু এরকম রেভলিউশন হয়েছে, তারপর গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তারপর ওদের দেখেন টিমের কি অবস্থান, সবাই খুব ভালো খেলছে, নতুন প্লেয়ার উঠে আসতেছে। আমরা কিন্তু সেটা পারছি না, এবং আমরা পারবো না কি ইন ফিউচার জানি না, বিকজ আমরা যদি নিজেদেরকে চেঞ্জ না করতে পারি, আমরা কোনো সময় কারো ভালো যদি না চাই, জীবনে কোনো কিছু হবে না। যাই হোক, সো এখানেই বলে আজকে এখানেই শেষ করছি। সবাই বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন। বাংলাদেশ টিম আজকে থেকে আফগানিস্তানের সাথে খেলবো, আমরা খেলাটা এনজয় করবো এবং বাংলাদেশের জন্য ভালো ক্রিকেট খেলে এই আশাই করবো, এই বলে আজকে